দর্শক, আমি জান্নাতুল নাঈম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মুক্তমঞ্চে। আমাদের এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষক ইস্পাহানী মির্জাপুরছে। আমরা এমন একটা সময় কথা বলছি যখন বাংলাদেশ জুড়ে নির্বাচনের ঘণ্টা বাজছে এবং রাজনৈতিক দলগুলো জোরে সোরে প্রস্তুতি নিচ্ছে, ভোট এবং জোটের সমীকরণ চলছে, আসন ভাগাভাগির হিসাব নিকাশ হচ্ছে এবং সেই হিসাব নিকাশগুলো আমরা কিছুটা বুঝতে চাই। সেই সাথে রাষ্ট্র সংস্কার নিয়ে তো কথাবার্তা এখনও জারি রয়েছেই। পরবর্তী সংসদে সে কীভাবে সেসব সংস্কার করবে সেসব নিয়েও এখন আলোচনা রয়েছে। এই সব বিষয় নিয়ে কথা বলতে আমাদের সাথে আজকে স্টুডিওতে রয়েছেন বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ুম। অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম, আপনাকে স্বাগত এবং অসংখ্য ধন্যবাদ যে আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে স্টুডিওতে আসলেন। কেমন আছেন আপনি? আছি, যে পরিস্থিতি বাংলাদেশে সেই তুলনায় শারীরিকভাবে সুস্থ আছি, এটাই অনেক ভালো হচ্ছে। আমরা শারীরিক প্রসঙ্গ যেহেতু আসলো, আমরা দেখলাম যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি খুব ক্রিটিক্যাল কন্ডিশনে আছেন এবং এর আগেও বেশ কবার তিনি ক্রিটিক্যাল কন্ডিশনে গিয়েছেন, দেশবাসী তার জন্য দোয়া করেছে, তিনি ফেরত এসেছেন। তবে এবার ডাক্তাররাও বলছে, বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে, হঠাৎ করে মনে হলো যে একটা ঐক্যের যে ফাটল ছিল রাজনৈতিক দলগুলোর মধ্যে, সেখানে একটা ঐক্য দেখা যাচ্ছে। সবাই বেগম জিয়ার জন্য সুস্থতা প্রার্থনা করছেন। তো এই বাস্তবতাটাকে আপনি কিভাবে দেখেন? কারণ তার নামে দুর্নীতির অসংখ্য অভিযোগ ছিল, তিনি বাসা থেকে বের হতে পারেননি, কারাবন্দি একটা জীবন কাটিয়েছেন, সেখান থেকে মুক্ত বাতাসে এখন নিঃশ্বাস নিচ্ছেন, আবার বিএনপির সর্বোচ্চ পদেই রয়েছেন। রাজনৈতিক যে পরিবর্তনটা, এটাকেই আপনি কিভাবে দেখেন? ধন্যবাদ আপনাকে। এটা হচ্ছে বাংলাদেশের, যদি দেখেন যে বাংলাদেশের রাজনীতির দুর্ভাগ্য হচ্ছে এই যে এইটা আমরা রাজনীতিটাকে রাজনৈতিক জায়গায় নিতে পারি নাই এখন পর্যন্ত। আমাদের এখানে রাজনীতি বলে যে জিনিসগুলি চলে কিংবা রাজনৈতিক ব্যবস্থা বলে যে জিনিসগুলি চলে, এইগুলির মধ্যে আসলে রাজনৈতিক যে বিষয়গুলি থাকার কথা, এগুলির খুব ঘাটতি থাকে। আমরা সাধারণভাবে এতদিন পর্যন্ত এই প্রথম বাংলাদেশ মনে হইতেছিল যে আসলে রাজনৈতিক বিষয়ের মধ্যে প্রবেশ করছে অভ্যুত্থানের পরে কিংবা অভ্যুত্থানের আগে থেকে। আমরা কতগুলো এজেন্ডাকে বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার জন্যে, বাংলাদেশের রাষ্ট্রটা একটা রাষ্ট্র হয়ে ওঠার জন্যে কিংবা এই রাষ্ট্রের জনগণের এক ধরনের প্রত্যাশা পূরণের জন্য আসলে সে কিভাবে ফাংশন করবে, রাষ্ট্রকে জনগণ কিভাবে তার দাবি দেওয়া ওইখানে উত্থাপন করবে, রাষ্ট্র কিভাবে এই দাবি দেওয়ার আসলে মোকাবেলা করবে, কিংবা যদি মোকাবেলা করতে ব্যর্থ হয় তাহলে আসলে সরকারের পরিবর্তন কিভাবে ঘটবে, এর সমস্ত বিষয়গুলি গত 53 বছর ধরে আসলে যেই পথে হয়ে আসছিল, এগুলি সবগুলি অভিজ্ঞতা হচ্ছে এরকম যে এটা কোনো রাজনৈতিক সুষ্ঠু পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাইতে পারিনি। ধরেন আমাদের এখানে কোনো নির্বাচন ব্যবস্থা ছিল না, যারা একবার রাষ্ট্র ক্ষমতায় উপস্থিত হইতেন বা ক্ষমতায় যেতে পারতেন তারা এটাতে বসে থাকতেন এবং তাদেরকে সরানোর কোনো স্বাভাবিক কোনো প্রক্রিয়া ছিল না। হয় কু হয়েছে, পাল্টা কু হয়েছে, ষড়যন্ত্র হয়েছে, চক্রান্ত হয়েছে, অথবা রাজপথে আন্দোলন, অভ্যুত্থান, এগুলির ভেতর দিয়ে বল প্রয়োগ হয়েছে। কোনো না কোনো একটা বল প্রয়োগের বাইরে শান্তিপূর্ণ পথে আমরা এমনকি ধরেন একটা সরকারকে অপছন্দ করি, তাকে সরাইতে পারি। তার এইখানে রাজনীতি বলে যেগুলি চলছে এগুলি হচ্ছে যে আপনি যদি শক্তি অর্জন করতে পারেন, শক্তি প্রয়োগ করতে পারেন কিংবা চক্রান্ত করতে পারেন, চক্রান্ত করে সফল হইতে পারেন, তাইলে আপনি আসলে নেতা হিসেবে যোগ্য, এরকম একটা জায়গা দাঁড়ায় ছিল। এর বাইরে যে কোনো চেষ্টা ছিল না এরকম না। বেগম খালেদা জিয়ার জায়গাটা হচ্ছে এ থেকে একটু অন্যরকম এই জন্যে যে বেগম খালেদা জিয়া যখন আসলে রাজনীতিতে অবতীর্ণ হন, তার দলের এর যে আগের ইতিহাস, এটা যেটা বললাম যে একটা কুর ভেতর দিয়ে জিয়াউর রহমানকে বাংলাদেশের মানুষ কিংবা আসলে সিপাহীরা বিদ্রোহ করে একটা রাষ্ট্রের ক্ষমতায় বসালেন এবং তার একটা বিয়োগান্তক পরিণতির পরে রাজনীতি যখন আবার ধরেন অন্য একটা জায়গায় চলে গেছে, সেরকম সময় আসলে রাজনৈতিক প্রক্রিয়াটা চালু করার জন্যে একটা চ্যালেঞ্জ নিয়ে আসলে খালেদা জিয়াকে রাজনীতির মাঠে আসতে হলো। এটা তার দলের অভ্যন্তরীণ চ্যালেঞ্জ ছিল, রাজনৈতিক মাঠেরও চ্যালেঞ্জ ছিল, রাষ্ট্র ক্ষমতার মধ্যেও চ্যালেঞ্জ ছিল। আর তার যে প্রক্রিয়া, তিনি যেভাবে আসলে রাজনীতিতে অবতীর্ণ হলেন, এইটা হচ্ছে গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে যে কাঙ্ক্ষিত ব্যাপার, যে জনগণের সাথে, জনগণকে নিয়ে, জনগণের দাবি দাওয়াকে সামনে এনে আপনি আপনার ক্ষমতার বা আপনার রাজনীতির পক্ষে জনগণকে এনে আপনি ক্ষমতায় যেতে চান, সে প্রক্রিয়াটার ভেতর দিয়ে আসলে ওনার হাতে যে বিএনপি, সেই বিএনপি কিন্তু এর ভেতর দিয়ে ক্ষমতায় আসলেন। এবং ওই সময় আন্দোলনের ক্ষেত্রে অনেক ধরনের আমাদের দেশে যেগুলি ঘটে, তার সাথে অন্যান্য প্যারালাল যে আন্দোলনে ছিল তাদেরকেও
আপোষ করছে, জিগজাগ পথে গেছে, সেটাই 86-তে নির্বাচন 86-তে নির্বাচনে চলে যাচ্ছে, যারা আন্দোলনের মাঠে আছে এক রাতের মধ্যে তারা কিভাবে আসলে ডিগবাজি খাইছে, এই সমস্ত জিনিসগুলি খুব তিক্ত। কিন্তু এর ভেতরে খালেদা জিয়া একটা আসলে ব্যতিক্রমী ক্যারেক্টার হিসেবে রয়ে গেলেন, যে আসলে এরকম জিনিসগুলির মধ্যে একটা আপোষহীন ক্যারেক্টার হিসেবে আবির্ভূত হলেন, আন্দোলনের এবং আন্দোলনের জায়গাটায় আপোষহীন থাকা। পরবর্তীকালে বাংলাদেশের রাষ্ট্র যেরকম ওনারা যখন ক্ষমতা এসছেন, এই দল অনেক রকমের অপকর্ম করছে। এই দলের ভেতর দিয়ে ধরেন যে এই ধরনের গণবিরোধী কার্যকলাপ হওয়ার কথা তার সবই হয়েছে। এই দল আন্দোলনের ভেতর দিয়ে রাজনীতিতে নির্বাচিত হয়ে আসছে। এই দল নিজে নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করার কাজও করছে। এই দল গণতান্ত্রিক পথে ক্ষমতায় আসছে, কিন্তু আসলে অগণতান্ত্রিকভাবে গুম খুন করার যে জন্য একদম প্রাতিষ্ঠানিক বাহিনী তৈরি করা এবং বিভিন্ন এলাকায় ক্রসফায়ার, অপারেশন ক্লিন হার্ট এরকম জিনিসগুলি ঘটছে। এগুলো বিএনপির হাত ধরেই ঘটছে, বিএনপির ক্ষমতা থাকাকালীন সময় ঘটছে। এইটার জন্য আমরা যে রাজনীতিটা করতাম, আমরা যেটা বলতাম বা এখনও যেটা বলি, সেইটা হচ্ছে যে বাংলাদেশের রাষ্ট্র কাঠামোটা এরকম যে ওইখানে আমরা বলি যে আমাকেও যদি ক্ষমতায় বসান তাহলে আমি এরকম অনেকগুলো অপরাধ কর্ম করতে বাধ্য হব। কারণ এই পাওয়ার স্ট্রাকচারটা এরকম যে পাওয়ারের মধ্যে কোনো ধরনের ব্যালেন্স নাই, একজনকে সিদ্ধান্ত নিতে হয় এবং তার প্রতিপক্ষকে মোকাবেলা করার জন্য কোনো গণতান্ত্রিক রেওয়াজ কিংবা গণতান্ত্রিক সংস্কৃতিগুলি নাই। কিংবা বিচার বিভাগ এরকম যে আপনি বিচার বিভাগ দিয়ে আসলে সমাজে এক ধরনের বিচার প্রতিষ্ঠা করতে পারেন, এরকম কোনো ব্যবস্থা নেই। মানে আপনার বিচার বিভাগ ঠিকমতো কাজ করে না, আপনার প্রশাসন ঠিকমতো কাজ করে না, আপনার নির্বাচন ব্যবস্থা কাজ করে না, আপনার বাহিনীগুলি ঠিক, পুলিশ আইনশৃঙ্খলা বাহিনী ঠিকমতো কাজ করে না। এবং এই ব্যবস্থাকে যারা ধরেন একটু হতে পারে যেটার সংস্কারের কথা বলতেছি, কেউ বিপ্লবের কথা বলে, এই পথে যারা পরিবর্তন করতে চাই আমরা কখনো ক্ষমতায় যেতে পারি নাই। কিন্তু যারা এই পথে বিশ্বাস করে না, যারা মনে করে এই ক্ষমতাটাকেই টিকিয়ে রেখে শাসন ব্যবস্থা জারি রাখতে হবে, খালেদা জিয়ারা নিশ্চিতভাবে সেই ব্যবস্থাটার পক্ষে ছিলেন। তারা মনে করতেন যে এই রাষ্ট্রকে রক্ষা করা এবং এই রাষ্ট্র বহাল রাখা এবং এই রাষ্ট্রকে টিকিয়ে রাখাই হচ্ছে তাদের দায়িত্ব। সেই জায়গায় কিন্তু এই রকমের চর্চাগুলিকে তাদের করতে হয়েছে, যে চর্চা তার যে আসলে আন্দোলনের সময় বিরোধী দলে থাকলে কিংবা ক্ষমতার বাইরে থাকার যে চর্চা এবং ক্ষমতায় যাওয়ার পরের যে চর্চা, এটার সাথে আসলে সঙ্গতিপূর্ণ না। সেই জায়গার মধ্যেও আমি বলবো যে ওনাদের, বিশেষত খালেদা জিয়ার, তার দলের মধ্যে ব্যতিক্রমভাবে বলতে পারি যে উনি নিজেকে এই সমস্ত দুর্নীতির বাইরে ব্যক্তিগত জায়গাটাকে বহাল রাখা, তার সহনশীলতা বহাল রাখার চেষ্টা করা, গণতান্ত্রিক চরিত্রকে আসলে অক্ষত রাখার চেষ্টা করা, কখনো কখনো জনগণের আন্দোলনের কাছে আসলে নিজেকে নত হওয়ার দৃষ্টান্ত স্থাপন করা এবং সেই অনুযায়ী আসলে পরিবর্তন করার যে চেষ্টা করা, এইগুলি এই দেশের মধ্যে তাকে একটা অনন্য চরিত্র আসলে দান করছে। বিদ্যমান রাষ্ট্র কাঠামোতে যারা ক্ষমতা চর্চা করছে তার মধ্যে খালেদা জিয়া এক ধরনের অনন্য একটা বৈশিষ্ট্য অর্জন করছে। সেই জায়গার জন্য আজকে যখন ধরেন বাংলাদেশ এরকম একটা পরিস্থিতির মধ্যে পড়তেছে যে এইটা থেকে উত্তরণের জন্য যখন সবার মধ্যে এক ধরনের ঐকমত্য দরকার, সেখানে কিন্তু খালেদা জিয়া দাবি করুক আর না করুক, তাকে কিন্তু মানুষ, সমস্ত রাজনৈতিক দল তার এই যে অতীত অভিজ্ঞতা মানে কার্যক্রম, সেটার জন্য তাকে কিন্তু নিজের জায়গা থেকে এক ধরনের শ্রদ্ধার জায়গায় বসাই রাখছিল। এবং আজকে যখন আসলে ওনার শরীরের অবস্থা খারাপ, উনি বিপন্ন এবং পুরো জাতি কিন্তু একটু স্তব্ধ। এবং এটা আমি ভয় পাই যে কোনো কারণে যদি, এটা তো অনিবার্য, মানুষের জীবন মৃত্যু তো আমাদের কারো হাতে নেই, কিন্তু উনি তো কতগুলো আসলে অনিয়মের শিকার হয়েছে। ওনার সাথে আমরা দেখা করতে গেছিলাম যখন ওনাকে আসলে চিকিৎসার সুযোগ দেওয়া হয় নাই। তো সেই সময় আমরা ডাক্তারের সাথে কথা বলে যেগুলি জানছিলাম যে ওনার জেল জীবনে আসলে ওনাকে চিকিৎসার অথবা ভুল চিকিৎসার সুযোগ না দেওয়া অথবা ভুল চিকিৎসার কথা ওনারা বলতেছিলেন, আমি জানি না এটা। সেগুলির কথা এখনও পর্যন্ত ধরেন এক ধরনের জনশ্রুতি আছে যে ভুল চিকিৎসার শিকার হয়েছেন উনি, চিকিৎসার সুযোগ পান নাই। কিন্তু এই সময় ওনার বেঁচে থাকাটা খুব দরকার। বাংলাদেশের যখন একটা ট্রানজিশন, হয়তো আমরা 3 মাসের মধ্যে 4 মাসের মধ্যে আরেকটা জায়গায় উত্তরণের একটা পথ হয়তো আমরা পাবো, এই সময়টার মধ্যে ওনাকে আসলে খুব দরকার। এই সময়টায় যদি কোনো কিছু ঘটে, আমি জানি না যে আসলে আমাদের ঝুঁকিটা বেড়ে যাবে কিনা। সেই জায়গা থেকেও আমার মনে হয় যে আমরা যারা বিএনপির বিরোধিতা করি, আমরা যারা বিরোধী পক্ষের রাজনীতি করি, তারাও চাই যে বাংলাদেশের একটা স্ট্যাবিলিটির জন্য ওনার আসলে স্টেবল থাকা দরকার। ওনার কিছুদিন অন্তত আরও, আল্লাহ যেন ওনাকে আরও কিছুদিন বাঁচিয়ে রাখে, এটা বাংলাদেশের মানুষের সকলের প্রত্যাশা। জন্ম মৃত্যু
এটা তো আল্লাহর হাতে, মৃত্যু আল্লাহর ইচ্ছায় হবে, কিন্তু তার যদি বিদায় হয় সেটা কি বাংলাদেশের রাজনীতি কিংবা বিএনপির রাজনীতিতে একটা বড় শূন্যতা তৈরি করবে নাকি? কারণ দলের যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছে তিনি এমন অবস্থাতে এখনো পর্যন্ত আমরা তিনি দেশে আসবেন কি আসবেন না এমন কোনো সিদ্ধান্তের কথা বিএনপির থেকেও জানি না, তার কাছ থেকেও জানতে পারিনি। তার এই না আসাটাকেও কিভাবে দেখছেন? এইটা আসলে খুবই দুর্ভাগ্যজনক। আমার কাছে মনে হয় এটা বিএনপির সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার, কিন্তু আমি যদি আমাকে বলেন তাহলে আমি বলি যে পলিটিক্সের কতগুলো ব্যাপার থাকে, পলিটিক্যাল ক্যারেক্টার যারা পলিটিক্সে যারা নেতা নেত্রী যাই হোক যারা দায়িত্ব পালন করেন তাদের নিশ্চয়ই ব্যক্তিগত জীবন থাকে, মানুষের জীবনই থাকে, মানুষের মতো সব কিছুই থাকে তাদের মধ্যে, কিন্তু তাদের মধ্যে এইরকম দেশগুলিতে আমরা যারা রাজনীতি করি তাদের জীবনের ঝুঁকি তো অনেক বেশিই থাকে। এটা অন্য স্বাভাবিক জীবনের মতো পাকিস্তানে আছে, ইন্ডিয়া আছে, সমস্ত জায়গায় মানে আমরা যারা এরকম ব্রিটিশ কলোনি ছিলাম কিংবা আমরা সাবকন্টিনেন্টের যারা একটা গণতান্ত্রিক উত্তরণের মধ্যে আমরা যে জন্য সংস্কারের কথা বলি বারবার, যে আসলে আমরা একটা রাষ্ট্র হয়ে ওঠার জন্য যে জায়গার মধ্যে ট্রানজিশনের মধ্যে আছি, সেই জায়গার আসলে রাজনৈতিক নেতা নেত্রীদের ঝুঁকির পরিমাণ অনেক বেশি, এবং এইখানে আসলে রাজনৈতিক নেতা নেত্রীকে ঝুঁকি নিতে হয়। এইটাকে এখানকার মানুষ প্রায় স্বাভাবিক মনে করে যে আপনি যতদূর ঝুঁকি নেবেন তার চেয়ে আমি বেশি ঝুঁকি নেব, এই জন্যেই যেন আমি রাজনৈতিক নেতা এরকম মনে করা হয়। সেইখানে বাংলাদেশের এখনকার যে অবস্থা, দুইটা কথা বলি আমি আপনাকে, যে ওনার যদি আল্লাহ কোনো রকমে কোনো কারণে যদি ওনাকে আমাদের দোয়া কবুল না করেন, উনি যদি কোনোভাবে আসলে ওনাকে বিদায় নিতে হয়, বাংলাদেশের জন্য শূন্যতা তৈরি হবে, বিএনপির জন্য একটা বড় রকমের শূন্যতা তৈরি হবে। এখন বাংলাদেশে বিএনপি হচ্ছে এই মুহূর্তে সবচাইতে ব্যালেন্স করার জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ শক্তি, কারণ বাংলাদেশে এমনি একটু সামাজিক ইমব্যালেন্স আছে, একটা দুইটা বড় রাজনৈতিক দল মিলে এখানে একটা ব্যালেন্স ছিল, একটা দল রাজনৈতিক জায়গা থেকে পলিটিক্যালি আসলে নাই, অনুপস্থিত, সেটার একটা শূন্যতা আছে, বেকম আছে। এই মুহূর্তে বিএনপির যতটা আসলে তার ডাবল আসলে রাখতে হয়, মানে বিএনপি রাজনৈতিক দল হিসেবে তার নিজের জায়গায়, এমন কি যেটা আসলে শূন্যতা তৈরি হয়েছে সেখানেও তার এক ধরনের দায়িত্বশীল আচরণ করার প্রয়োজন পড়ে। তো সেই জায়গা থেকে যদি আসলে ইমব্যালেন্সটা হয়, তারেক জিয়া যদি দেশে না থাকেন, এমনকি দেশে থাকলেও খালেদা জিয়া আছেন বাংলাদেশে জীবিত, এইটা নিজে আসলে একটা ব্যালেন্সের জন্য যত বড় খবর, যত বড় ঘটনা, যত বড় মনস্তাত্ত্বিকভাবে যত বড় ভরসা জাতির জন্য, এটা না থাকলে এটার শূন্যতাটা কেবলমাত্র তখন টের পাওয়া যাবে। এবং সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে এরকম ঘটনা যদি ঘটারই থাকে, আমার নিজের ধারণা যে বিএনপির উচিত হবে এই ঝুঁকি নিয়ে হলেও তারেক জিয়াকে বাংলাদেশে আসলে এই সময়ের জন্য উপস্থিত রাখা, যাতে এই রকমের ইমব্যালেন্সের পরে কোনো ধরনের বড় রকমের আরও ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি না হয়। হচ্ছে আমার জায়গা, আমার নিজের বোঝ এরকম। আরেকটা প্রশ্ন করে আমি অন্য প্রসঙ্গে চলে যাব। খালেদা জিয়ার রাজনৈতিক ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য আপনার কাছে কি মনে হয়, ব্যর্থতা কি মনে হয়? তাকে অ্যাজ এ হিউম্যান বিং আপনার কেমন মনে হয়েছে, মানে একজন রাজনীতিবিদ আরেকজন রাজনীতিবিদকে যদি মূল্যায়ন করেন? হিউম্যান বিং হিসেবে উনি তো ওনার হিউম্যান ক্যারেক্টারকে রাজনীতির অনেকটা রাজনীতি, মানে আমাদের রাজনীতিবিদরা কি করে, রাজনীতিবিদদের আসলে হিউম্যান বিং হিসেবে তার যে বৈশিষ্ট্য সেগুলিকে অনেকাংশে দমন করে কিংবা আড়াল করে। মানুষের যে চাওয়া, একজন হিউম্যান বিইংয়ের চাইতো নেতার কাছে যে চাওয়া বা নেত্রীর কাছে যে চাওয়া, তার আসলে সেইটা হয়ে ওঠার চেষ্টা করতে হয় প্রতিনিয়ত, প্রতি মুহূর্তে। এবং সেই ক্ষেত্রে খালেদা জিয়াকে আমি মনে করি যে ব্যক্তি খালেদা জিয়া তার নিজেকে অনেকাংশে অবদমন করে মানুষের চাওয়া যেরকম খালেদা জিয়া, সেই ক্ষেত্রে অনেক দূর পর্যন্ত আমাদের এখানে যত দূর আসলে এই সময় যারা যারা যেতে পারছেন আর কি, এবং অল এলং অল থ্রু, মানে অনেকে গেছেন আবার তার পতন হয়েছে, কিংবা অনেকে গেছেন কিন্তু আসলে তার বাকি সময়টা দেখা যায় নাই। খালেদা জিয়া তো আসলে যে সময় থেকে রাজনীতিতে গেছেন তারপরে আজকে পর্যন্ত, মানে তার মৃত্যুর আগ পর্যন্ত কিংবা ধরেন মৃত্যু পর্যন্ত দেখা যাবে উনি রাজনীতির ভেতরে আছেন, তার উত্থান হয়েছে এবং পতন হয়েছে। সেই জায়গায় আমি মনে করি যে খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতির জন্য যেই ধরনের ক্যারেক্টার বাংলাদেশের মানুষ পছন্দ করে, খালেদা জিয়া নিজেকে ওই জায়গায় অন্য অনেকের চাইতে বেশি পরিমাণে নিতে পারছেন। ব্যক্তি মানুষ হিসাবে আমার কাছে খালেদা জিয়াকে খুব দুঃখী মানুষ মনে হয়, দুর্ভাগা মানুষ মনে হয়। আমাদের দেশের মানুষেরা রাজনীতিবিদদের মানুষ হিসেবে আসলে বিবেচনা করে না, তাদের
প্রত্যাশার কাছে আসলে যার কাছে প্রত্যাশা করতেছে সে যে একজন মানুষ, তার যে একটা ব্যক্তিগত জীবন থাকে, তার যে আসলে চাওয়া পাওয়া থাকে, তার যে দুঃখ কষ্ট থাকে, বেদনা থাকে, এবং তার জন্য নিজের জন্য সময় লাগতে পারে, একটা অবকাশ লাগে। আমাদের দেশের মানুষের মধ্যে এই সেন্সটা এখনো ডেভেলপ করে নেই। ওনারা সার্বক্ষণিকভাবে একজন মানুষকে যখন তার নেতা হিসেবে নেয়, আমাদের মতন আমরা তো ধরেন মানুষের চোখের মধ্যে নাই, যে মানুষেরা তাদের চোখের উপরে থাকে, তার 24 ঘন্টা তাকে আসলে সে পরীক্ষা করতে থাকে, এবং এই 24 ঘন্টা পরীক্ষার মধ্যে থাকা একজন মানুষ, আমাদের দেশের প্রায় সমস্ত নেতা নেত্রী ওই দিক থেকে দুর্ভাগা। খালেদা জিয়াও আসলে সেই দিক থেকে আমার কাছে মনে হয় দুর্ভাগা। ওনার যা পাওয়ার কথা ছিল, উনি যত বিপর্যয়ের ভেতর দিয়ে এসছেন এবং যত বিপর্যয়কে উনি আসলে আড়াল করেছেন, এই ক্যারেক্টারটাই মানুষ দেখতে চেয়েছে। কিন্তু মানুষ হিসাবে বিপর্যয়ের সময় তো আসলে বিপন্নতার সময় তো মানুষের একটু বিপন্ন হওয়ার অধিকার থাকা উচিত, কিন্তু খালেদা জিয়াকে আমরা এই অধিকার কখনো দেই নাই। একটু ভোটার জোটের সমীকরণে চলে আসতে যাচ্ছিলাম। ওই দিন দেখলাম গেল অক্টোবরেই একটা অনুষ্ঠানে আপনি ছিলেন সেখানে, তো সেখানে অন্যান্য বক্তারা বলছিলেন যে নির্বাচন ঘিরে রাজনৈতিক দলগুলো ভোট আসন ভাগাভাগি নিয়ে ব্যস্ত, সেখানে জুলাই আকাঙ্ক্ষা প্রতিফলিত হচ্ছে না বা স্থান পাচ্ছে না। তো আপনাদের সাথেও একটা জোটের কথা শোনা যাচ্ছে, যেখানে এনসিপি থাকবে, আপনাদের আগের যারা ছিল গণ অধিকার পরিষদ তারাও থাকবে। শুনছি সেই জোট হওয়ার আগেই নাকি ভাঙনের কথা শোনা যাচ্ছে। না, জোট হওয়ার আগে তো আর ভাঙনের কথা, মানে এটা হবে অথবা হবে না, এটা তো আর ভাঙনের ব্যাপার না। তো এখন পর্যন্ত ধরেন এটা কোন জায়গায় আছে? এইটা এখনো পর্যন্ত এরকমই হওয়া না হওয়ার মধ্যখানে আছে। আমরা চাচ্ছি যে এটা হোক, কিন্তু এটা কারা কারা থাকতে পারে সেখানে, কাদের নিয়ে আপত্তিটা হচ্ছে? পর্যন্ত মানে চারটা আপ বাংলাদেশ নিয়ে তো আপত্তি এসছে, সেটার জন্যই ধরেন শেষ মুহূর্তে দুইটা আপত্তি এসেছিল। একটা হচ্ছে আপ বাংলাদেশের দিক থেকে, আপ বাংলাদেশের বিরুদ্ধে এনসিপির ইসি কমিটির একটা আপত্তি আছে, মানে ওদের কেন্দ্রীয় কমিটি যেটা, এটা তারা আপত্তি করেছে শেষ মুহূর্তে। এটা একটা সমস্যা তৈরি হয়েছে। আরেকটা হচ্ছে যে গণ অধিকার পরিষদের থাকার ব্যাপার ছিল, তারা একভাবে, কিন্তু তারা একটু সময় নিয়েছে। সো প্রক্রিয়াটা এখনো পর্যন্ত শেষ হয়েছে এটা বলা যাবে না। অন্য দুইটা সংগঠন যেমন জেএসডি থাকার কথা ছিল, মানে জাসদ রব, সেইটার আসলে আজকে সিসি মিটিং চলতেছে, মানে কেন্দ্রীয় কমিটির মিটিং হইলে আমরা বুঝতে পারবো কী হবে। আরেকটা তো এরকম, মানে এইগুলি নিয়ে 4-5টা সংগঠন জোট করার ইচ্ছাটাও হয়েছিল কেন? মানে বাংলাদেশে আসলে আমরা যেটা বলি যে বাংলাদেশের এইবারে নির্বাচনের একটা বিশেষ ক্যারেক্টার ছিল, কিন্তু এই সরকারের ব্যবস্থাপনাগত ত্রুটি এবং মানুষের মধ্যে অনেক রকমের সমস্যা হওয়ার কারণে যে উদ্দেশ্যে আসলে অভ্যুত্থান হয়েছে, সেই অভ্যুত্থান কি মানুষের কাছ থেকে আসলে এই উদ্দেশ্যটা ভুলাই দেওয়া গেছে। এই অভ্যুত্থানটা হয়েছিল এরকম একটা সাংবিধানিক পরিবর্তন করার জন্য, যে ভবিষ্যতের সরকারগুলি আর যেন ফেসিবাদী হয়ে উঠতে না পারে। কিন্তু তাকে গণদাবি হিসেবে এসেছিল, হয়তো মানুষের মনে আকাঙ্ক্ষাটা ছিল, কিন্তু আমার তো খেলা ছিল যে 9 দফার থেকে হঠাৎ করে 1 দফা আসলো। আমার কাছে মনে হয় যে এইবারই অনেক দিন ধরে আমরা এই আন্দোলন করছি। আপনার ধরেন আপনারা সংস্কারের কথা বলছিলেন, আমরা সংস্কার করছি, এটা আমাদেরটা বিবেচনায় নিয়ে না, কারণ আমরা সংস্কারের আন্দোলন শুরু করছি 2013 সালে। এইটা সংস্কারের আন্দোলন হিসেবে রাজনীতিতে এজেন্ডাভুক্ত হয়েছে 2021 সালে, আমরা যখন 22 সালে যখন আমরা গণতন্ত্র মঞ্চের মধ্যে অন্তর্ভুক্ত হইতে পারছি। গণতন্ত্র মঞ্চ যখন এটাকে সংস্কারের রাজনীতিটা, ওই প্ল্যাটফর্মটা যখন আমরা পাইছি, তখন আসলে মানুষের কাছে আমরা, তার আগে আমরা বলতাম যে মিডিল ক্লাসের সেন্সিটিভ অংশের সাথে আমরা আসলে ডায়ালগ করতেছিলাম, মাঠে ময়দানেও যেখানে গেছি আমরা, মিডিল ক্লাসের বাইরে আমরা সংস্কার নিয়ে যাইতে পারিনি একদম। আমরা যখন গণতন্ত্র মঞ্চের মধ্যে আসছি, তখন এটা পিপলসের মধ্যে একটা যাওয়া হয়েছে। গণতন্ত্র মঞ্চ যখন আসলে এটাকে পপুলার করছে, তখন বিএনপি মনে করছে যে গণতন্ত্র মঞ্চের সাথে তার আলাপ করতে যখন আসে, তখন আমরা বলছি যে আমরা তো আপনার এই যে এখন এটা বলা মুশকিল, সময়টা খুবই যেমন আমরা বলছি যে আপনার তো আপনাদের দলের দুজন নেতার মুক্তির দাবিতে তো আমরা আন্দোলন করব না, আমাদের ইলেকশনের দাবিতেও শুধু আন্দোলন করবো না, আমাদের ইলেকশন প্লাস একটা জিনিস লাগবে। গণতন্ত্রের মঞ্চের একদম মূল দাবি ছিল রাষ্ট্র এবং সরকার ব্যবস্থার, শাসন ব্যবস্থার পরিবর্তন, সরকার এবং শাসন ব্যবস্থার পরিবর্তন। মানে আগের 1 দফাগুলি যেরকম হইতো, যে ধরেন হাসিনার অপসারণ কিংবা এরশাদের অপসারণ, এরকম না, মানে 1 দফাই মনে হয়েছে, কিন্তু এটার মধ্যে 2টা দাবি ছিল। এমনকি ধরেন যেটা আমি বলতেছিলাম যে গণতন্ত্র মঞ্চে যখন এটা পপুলার করে একভাবে, বিএনপির সাথে যখন আমাদের আসলে আলোচনা হয় যুগপথের,
তখন আসলে তার ভিত্তি কি হয়? তার ভিত্তি হলো 31 দফা। যদিও তাদের 31 দফা এবং আমাদের 31 দফার মধ্যে সামান্য পার্থক্য ছিল, কিন্তু তাদের 31 দফা নিয়ে আমরা দীর্ঘদিন কথা বলছি, এবং 31 দফা মানে হচ্ছে একটা সংস্কারেরই রাষ্ট্র মেরামতের একটা দাবি। ওনাদের ভাষায় রাষ্ট্র মেরামতের 31 দফা, কিন্তু এটা একটা সংস্কারের দাবি ছিল, যদিও আমরা এটার সাথে হয়তো পুরোপুরি একমত ছিলাম না। কিন্তু বিএনপি মেরামত চাচ্ছে, আমরা মেরামত চাচ্ছি, এবং বিএনপির সাথে এবং আমাদের সাথে যত রাজনৈতিক দল আছে সবাই এটা ধরেন মেরামত কিংবা 31 দফার কথা বলছে। তার মানে এইটা তখন হচ্ছে আওয়ামী লীগের বাইরের সমস্ত রাজনৈতিক দলের দ্বারা স্বীকৃত একটা গণদাবি। এক দফা যেটা যখন হচ্ছে, তখন আপনি দেখেন তখন এক দফা কীরকম, তখন হচ্ছে এক দফা হচ্ছে খালেদা জিয়ার মুক্তি, তখন হচ্ছে এই নির্বাচন কমিশন, মানে প্রথম হচ্ছে এই সরকারের পদত্যাগ, খালেদা জিয়ার মুক্তি, নির্বাচন কমিশনে বাতিল করে নতুন নির্বাচন কমিশন এবং রাষ্ট্রের সংস্কার। এই 5টা জিনিস মিলে তখন এক দফা হচ্ছে। একটা দফা দিয়ে আর তখন এক দফা কিন্তু হয় নাই। এই হচ্ছে ভিন্নতা আসলে, এই এক দফার যেটা আসলে পার্থক্য। আচ্ছা, পরিষ্কার। এবং 5 তারিখে যখন আসলে ছাত্ররা আন্দোলনের নেতৃত্ব নিল এবং আমরা সবাই যখন নিজেদের ব্যানার রেখে দিয়ে তাদের পেছনে আসলে আমরা ঐক্যবদ্ধ হইলাম এবং তাদেরকে আমরা নেতা হিসেবে মানলাম, তারা আসলে অভ্যুত্থান করার পরে যেটা বললেন সেটা হচ্ছে যে আসলে এই সরকারের দাবি হিসেবে আসলে সরকারের পদত্যাগ এবং স্বৈরতন্ত্র যাতে আর ফেরত না আসতে পারে সেই ব্যবস্থা প্রতিষ্ঠা করা। তাহলে আজকের যে নির্বাচন যেটা হওয়ার কথা, যে নির্বাচন এখন পর্যন্ত গণভোটের যে আইন হয়েছে, ঐকমত্য কমিশনের যে আসলে সনদ হয়েছে, কিংবা আসলে জাতীয় ঘোষণা যেটা হয়েছে, তার সব কিছুর মধ্যে কিন্তু কিছু মিনিমাম প্রশ্নে সংস্কারের আলাপটা আছে। কিন্তু পরিস্থিতিটা হচ্ছে এরকম যে ক্রমশ সমাজের মধ্যে অস্থিরতা এবং অন্যান্য জিনিসগুলিকে এমনভাবে তৈরি করা হচ্ছে কিংবা এমনভাবে তৈরি হচ্ছে যখন আসলে সংস্কারের প্রশ্নটা রাজনীতির মাঠ থেকে নাই হয়ে যাচ্ছে। এটা স্রেফ একটা ক্ষমতা বদলের নির্বাচন, অন্যান্য জাতীয় সংসদ নির্বাচন যেরকম হয় সেরকম একটা নির্বাচনে আসলে রূপান্তরিত হচ্ছে। সেই জায়গা থেকে আমরা মনে করতেছিলাম যে যারা আসলে সংস্কারের পক্ষে, যারা নির্বাচন চায়, সংস্কার চায়, বিচার চায়, সংস্কারটাকে যারা প্রধানত মনে করি প্রাধান্য দিচ্ছে, তাদের একটা জোট করা দরকার। এই নির্বাচন যে কেবলমাত্র আসলে ক্ষমতা বদলের না, এটা যে সংস্কারের নির্বাচন, এই ধারণাটা যাতে হারায় না যায় এবং এটাকে যাতে আসলে তুলে না যায়, এই জন্য আমরা এই জোটের সংস্কারের ধারণাকে হারিয়ে যাচ্ছে। মানে জুলাই সনদ হয়ে গেল, একটা রূপরেখা চলে আসলো অনেকাংশে। কারণ আমি আপনাকে বলি যে নির্বাচনের ক্যারেক্টার কি হয়। ধরেন আপনি 52 পরে 54 নির্বাচন নিয়ে কি কোনো আশঙ্কা এখন আছে নাকি আপনার? আমার এই মুহূর্ত পর্যন্ত আশঙ্কা অর্থে, কিন্তু আমি ঝুঁকি শেষ হয়ে গেছে এটা আমি মনে করি না। তো আমি মনে করি যে নির্বাচন সবচেয়ে ঝুঁকিপূর্ণ হবে এই নির্বাচন, আমি মনে করি। কিন্তু তারপরে আমি মনে করি নির্বাচনটা আশঙ্কায় আছে এরকম মনে হয় না। আমার কাছে মনে হয় যে নির্বাচনটা হবে, বাট নির্বাচন ঘিরে সংঘাত, মানে তারপরে ধরেন যেগুলো এখন হচ্ছে এগুলো আরো বাড়বে, এরকম আরো বিভিন্ন রকমের চেষ্টা হবে। আমি প্রথম আলোতে আপনার একটা ইন্টারভিউ দেখছিলাম যেখানে আপনি বলছেন যে ঐকমত্য কমিশনের একটি মৌলিক দুর্বলতা হলো জনগণের মতামতকে রাজনৈতিক দলের কতিপয়ের মতামতের সমার্থক ধরার কারণে পর্যালোচনার পরিসর অতি সীমাবদ্ধ করে ফেলা। প্রকৃতপক্ষে জনগণের একটি বড় অংশ যারা এবারের পরিবর্তনের নিয়ামক শক্তি, যাদের অংশগ্রহণ ছাড়াই পরিবর্তন সম্ভব হতো না, তাদের এই আলোচনার বাইরে ফেলে দেওয়া হয়েছে। কিন্তু জনগণের প্রতিনিধি তো রাজনৈতিক দলগুলো, তো জনগণকে কিভাবে নিয়ে আসতো? আমরা তো একদম ধরেন 12 তারিখে আমাদের প্রেসক্রিপশন দিছিলাম তো আমরা। আপনার ঐকমত্য কমিশন যেটা করলো রাজনৈতিক দলগুলির সাথে, এইটা রাজনৈতিক দলগুলির সাথে আলোচনা না, এটা এক্সপার্টদের সাথে আলোচনা। আচ্ছা, আপনার ঐকমত্য কমিশনের কাজ কি ছিল? আমরা বলছিলাম যে আপনার কাজ হচ্ছে জনগণ বিভিন্ন রাজনৈতিক দলের কাছ থেকে আসলে জানেন যে সে কি চায়, কি পরিবর্তন চায়। রাজনৈতিক দল করে না, বিভিন্ন সংগঠন আছে, আপনার সাংবাদিকদের সংগঠন আছে, আপনার পেশাজীবী সংগঠন আছে, বহু রকমের জাতি ধর্ম নির্বিশেষে বহু রকমের সংগঠন আছে। আপনি এই সংগঠনগুলির সাথে বসেন, সাইমালটেনিয়াসলি আপনি ঢাকায় বসতে পারেন, বিভিন্ন জায়গায় বসতে পারেন, আপনি টিম করতে পারেন। আসলে সে রাষ্ট্রটাকে কীরকম দেখতে চায়, কি চায় সে। আমরা বলছিলাম যে এই যে চাওয়ার যদি আপনি তালিকা করেন তাহলে দেখবেন 20টা চাওয়া হচ্ছে কমন, এইটা হচ্ছে আপনার সংস্কারের রূপরেখা। আর 100টা চাওয়া আপনি দেখবেন যে আসলে মিলছে না, কিন্তু চাওয়াটা আছে, এটা হচ্ছে আপনার আকাঙ্ক্ষা। তাইলে সংস্কারের যে রূপরেখা আপনি পাইলেন, যা যা পরিবর্তন করা লাগবে, আপনি এক্সপার্টদের সাথে বসেন, কনস্টিটিউশন এক্সপার্টরা বলবে এটা কনস্টিটিউশনের কোন জায়গাকে আসলে কি মাত্রায় কি পরিবর্তন করলে এটাকে আসলে ধারণ করা যায়। সেইটা না করে আলোচনাটাকে ভুল পথে চালানো হয়েছে। পলিটিশিয়ানদের আপনি
কনস্টিটিউশন এক্সপার্ট মনে করার কোনো কারণ নেই। তারা কনস্টিটিউশন এক্সপার্ট ইন মানে ব্রড সেন্সে। উকিলরা যে অর্থে এক্সপার্ট, সেই অর্থ তো এক্সপার্ট। আমার একটা সুবিধা হচ্ছে আমি উকিল এবং আমি রাজনীতিবিদ, এই জন্য আমার ধরেন এই জিনিসগুলি নিয়ে কথা বলা যত সহজ হয়। আমাদের রাজনীতিবিদরা যে ধরেন এরকম আর্টিকুলেট করে বলতে পারেন, এটা তো তার দোষ না, স্বাভাবিক, এটা তার স্বাভাবিক ব্যাপার। তাকে তো আপনার নিতে হবে, তাকে নিতে হবে সে আসলে মানুষের জন্য কি চেঞ্জ কিভাবে করতে চায়, কি দেখতে চায়। আপনি এটা এক্সপার্টদের সাথে ঐকমত্য কমিশন, তারপরে আবার দেখান তাদেরকে যে এই করা হয়েছে এটা ঠিক কিনা। আমরা বলছিলাম এটা 6 মাসের বেশি লাগে না, এরা 18 মাসে এটা করতে পারেনি কিছু। এখন তো মানে একটা মোটামুটি রূপরেখা পাওয়া গেল, গণভোট হবে। তো গণভোট কিভাবে হবে এই বিষয়টা আমার কাছে অস্পষ্ট লাগছে। 4টা প্রস্তাব, ধরেন আমার 2টাতে আমার হ্যাঁ আছে, 2টাতে না আছে, আমি কিসে ভোট দিব, হ্যাঁ দিব না না দিব, এই বিষয়গুলি নিয়ে যে অস্পষ্টতা অন্তত আমার মনের মধ্যে আছে। তো আপনার কাছে মনে হয় না যে সারা বাংলাদেশে এমন অস্পষ্টতা আছে এবং সরকার এটা ব্যর্থতা দ্বারা বুঝাতে পারে নাই কিভাবে হবে? নিশ্চয়ই আপনার মানে আপনার কাছে অস্পষ্ট মানে কি? তাহলে আপনি ধরে নেন যে বাংলাদেশের 95% মানুষের কাছে অস্পষ্ট, বা আরও বেশি পার্সেন্টেজ করলে। তো ওই রকম একটা জিনিসকে আপনি গণভোটে দিতেছেন, এবং এটা নিয়ে আজকে দেখেন পরিস্থিতিটা, নির্বাচন নিয়ে আলাপ হচ্ছে, গণভোট নিয়ে আলাপই হচ্ছে না। গণভোটটা নিয়ে কী পদ্ধতিতে আপনি আলাপটা করবেন, যারা আলাপ করবে তারা কনফিউজড। 4টা ক্রাইটেরিয়া যখন আপনি দিচ্ছেন, আপনি বলছেন যে আমি এই 2টা চাই, এই 2টা তো আমি চাই না, বা একটা দল বলতেছে যে আমি তো এটার জন্য এগ্রি করছি, ওইটার জন্য তো আমি এগ্রি করি নাই, সেটা নোট অফ ডিসেন্টও তো রাখা হয়। নোট অফ ডিসেন্ট আছে, এবং নোট অফ ডিসেন্টকে তো তুমি, এবং নোট অফ ডিসেন্ট টার্মের মধ্যে আমি যেটা বলি যে নোট অফ ডিসেন্ট টার্মের মধ্যে তো প্রবলেম রয়ে গেছে, যেটা আমি বলছি ওই ঐকমত্য কমিশনকে। নোট অফ ডিসেন্ট মানে হচ্ছে ভাই আপনারা করেন, আমি এটার সাথে একমত না, এই হচ্ছে নোট অফ ডিসেন্ট। আমার বিরোধিতা আছে, আপনি যেটা করতেছেন আমি বলতেছি নো, এটা তুমি করতে পারো না, এটা নোট অফ ডিসেন্ট না, এটা হচ্ছে অপোজিশন। আপনি একটা করতেছেন, আমার কাউন্টার প্রপোজাল আছে, আমি বলতেছি এরকম না, অল্টারনেটিভ প্রপোজাল আছে, সেটা নোট অফ ডিসেন্ট না। 3টা জিনিসকেই ঐকমত্য কমিশন নোট অফ ডিসেন্ট ধরে নিয়ে যাদের বিরোধিতা আছে তাদেরকে এখানে মার্জিনালাইজ করে ফেলছে। কারণ তো আপনি নৈতিকভাবে ঠিক না, আমি হয়তো এটা চাই, আমার চাওয়ার জন্য হয়তো ধরেন ঐকমত্য কমিশন যা যা করছে আরও 100টা করলেও ধরেন আমি খুশি, আমার কোনো সমস্যা নেই। কিন্তু আমার চাওয়া এবং আমাদের চাওয়া যেটা সাস্টেনেবল হবে, রাজনৈতিক দলগুলির সাথে আমি যে বসছি তারা যে একমত হয় নাই, তাকে যে আমি এবার কনভিন্স করতে পারি না, এটা মিলেই তো আমি মনে করছি যে পরিবর্তনটা হবে। না হয়তো আমারটার জন্য আমি লড়াই করতাম, তা তো করি নাই, আমি তো মনে করছি যে যদ্দূর হয় আপাতত এইটুকু হোক। তাহলে সেইখানে যে আপনি আসলে চতুরতা যেটা করছেন, এই ঐকমত্য কমিশন এবং সরকার যে চতুরতা করছে, এইটা এই মানে গণভোটের পরেও আপনার এই সংকটটাকে প্রলং করা হয়েছে। ওই যেখানে সংস্কার পরিষদ হবে সেইখানে গিয়ে আপনি এটার ফয়সালা হবে না, তার মানে পুরো জিনিসটাকে একটা ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে। আমরা এই নির্বাচনের ঐক্যটা করতে চাইছিলাম এইসব ব্যাপারের জন্য। আচ্ছা, বিএনপির সাথে আর ঐক্য করবার কথাবার্তা হয়নি আপনাদের? বিএনপির সাথে আমাদের গণতন্ত্র মঞ্চ, আমরা তো গণতন্ত্র মঞ্চ থেকে বেরিয়ে আসছি, কারণ গণতন্ত্র মঞ্চ বিএনপির সাথে ধরেন একটা নির্বাচনী সমঝোতা করতে চায়। মানে গণতন্ত্র মঞ্চের অনেকের সাথে তো দেখলাম, মানে শোনা যাচ্ছে বিএনপির সমঝোতা আছে, ওইসব আসলে হ্যাঁ হয়তো হবে, সেটা হয়তো হবে, এটা এখনো ফাইনাল হয়নি, কিন্তু এটা প্রসেসের মধ্যে আছে। তো আমাদের যেটা প্রবলেম, যে গণতন্ত্র মঞ্চ যে বিএনপির সাথে যখন সমঝোতা করবে, তখন আমরা যে সংস্কারের রাজনীতিটা করছি, যেটাতে বিএনপির সাথে আমার ভিন্নমত আছে, আমি তো এই ভিন্নমত তাকে সারেন্ডার করে দিব না। আচ্ছা, আমরা যেহেতু সারেন্ডার করে দিতে পারবো না, এই জন্য আমরা এই সমঝোতায় যেতে পারবো না, এই জন্য আমরা এখান থেকে বেরিয়ে আসি। আমরা গণতন্ত্র মঞ্চকে বলছিলাম যে আমরা ইন্ডিপেন্ডেন্ট ইলেকশন করি। গণতন্ত্র মঞ্চ যদ্দূরের মধ্যে এগ্রি করছি, আমরা আমাদের মতো নির্বাচন করে হয় জিতে আসবো অথবা আসবো না, কিন্তু আমাদের রাজনীতিটা আসলে আমরা টিকিয়ে রাখবো, গণতন্ত্র মঞ্চের রাজনীতি। কিন্তু গণতন্ত্র মঞ্চ এটা যখন কম্প্রোমাইজ করার কথা ভাবে, নির্বাচনী সমঝোতার কথা ভাবে, রাজনৈতিক আলাপ করার বাইরে, আমরা চাইছিলাম নির্বাচনী আলাপও হইতে পারে যদি তাদের সাথে তার আগে রাজনৈতিক আলাপটা যদি শেষ হয়। রাজনৈতিক আলাপ ছাড়াই গণতন্ত্র মঞ্চ এখন একটা ধরেন নির্বাচনী সমঝোতার মধ্যে যাইতে চাচ্ছে। সেইটা আমাদের কাছে, আমাদের যে রাজনীতি, রাষ্ট্র সংস্কার রাজনীতির আন্দোলন এটাকে পারমিট করে না। তা আপনারা তাহলে নির্বাচন করবেন কিভাবে? এখনো তো আমরা ইন্ডিপেন্ডেন্ট, আমরা ধরেন এখনো মনে করতেছি যে এই সপ্তাহের মধ্যেও যদি আমরা ধরেন আমাদের প্রতীক পাই, নিবন্ধন এবং কয়েকবার কোর্টেও গেলেন, কোর্ট, এইটা হচ্ছে মানে এটা কিরকম বলবো, যে এই দুর্ভাগ্যের কথা কাকে বলবো আমি?
বাংলাদেশে যে ধরেন আগামী নির্বাচন হবে, এটা সংস্কার পরিষদের নির্বাচন, মানে সংবিধান সংস্কার পরিষদের নির্বাচন। এই টার্ম আমাদের, এই প্রস্তাব আমাদের, এটা আমরা চাইছি। বাংলাদেশের যে রাষ্ট্রের সংস্কার করতে হবে, এটা আমরা 2013 সাল থেকে বলছি। এটার জন্য আমরা ধরেন থিঙ্ক ট্যাঙ্ক করছি, থিঙ্ক ট্যাঙ্ক থেকে রাজনৈতিক আন্দোলনে গেছি, আন্দোলন থেকে দল হইতে গেছি, আমাদের লোকজন গুম হয়েছে, খুন হয়েছে, আমি নিজে গুলি খাইছি। তারপরে ধরেন আমাদের রাজনৈতিক দল হিসাবে আমাদেরকে আওয়ামী লীগও স্বীকার করে নেই, এই সরকারও স্বীকার করে নেই। আদালত স্বীকার করার পরেও এখনও পর্যন্ত এটা গরিমসি হচ্ছে, মিস ইন্টারপ্রিট করা হচ্ছে, রায়কে মিস ইন্টারপ্রিট করা হচ্ছে। এখন এটা যদি বাংলাদেশে যদি এই নির্বাচন হয়, যে নির্বাচনে রাষ্ট্র সংস্কার আন্দোলন, রাষ্ট্র সংস্কারের জন্য নির্বাচন হবে এবং বাংলাদেশের রাষ্ট্র সংস্কার আন্দোলন তাতে অংশ নিতে পারবে না, কিছু করার নেই আমাদের। এটা বাংলাদেশের মানুষের কাছে আমরা বিচার দিয়ে বসে থাকবো, আমাদের কিছু করার নেই। তো এটা ঘটতে পারে, এই আশঙ্কাও আছে। বাট যদি আমরা নির্বাচন করার সুযোগ পাই, আমরা আমাদের রাজনৈতিক জায়গা থেকে নির্বাচন করবো, ইন্ডিপেন্ডেন্টলি নির্বাচন করবো। কিশোরগঞ্জ থেকে দাঁড়াবেন? আমি আমার আচ্ছা, আমার যেটা আসলে জন্মস্থান বাজিতপুর, ওই সেট থেকে। প্রতীক কি যাচ্ছেন? আমাদের প্রতীক তো এখানে নাই, প্রতীক চাওয়ার কোনো ব্যবস্থা নেই। আমরা ওই যেগুলি আছে এর মধ্যে আমরা হরিণ চেয়েছি। আচ্ছা, বুঝাচ্ছি। মানে হরিণটা ক্লিয়ার এখন পর্যন্ত। আমি অক্টোবর মাসে আরেকটি ইন্টারভিউতে দেখছিলাম, আপনি বলছেন যে ইসলামপন্থীদের ভোট এক বাক্সে আনার স্লোগানটি শুনতে যত আকর্ষণীয় এবং সহজ মনে হয়, বাস্তবতা তেমন নয়। কেন এই কথা বলছেন? বাংলাদেশে সব তো একসাথে জোট তো হলোই, বাংলাদেশে তো সবাই ইসলামপন্থী। মানে যে কয়টা রাজনৈতিক দল আছে, ওনারা যে গল্পটা বলে যে 93% মানুষ হচ্ছে মুসলিম, তো আমরা কি এখানে ইসলামপন্থী বলতে নিশ্চয়ই রাজনৈতিক দলগুলি, রাজনৈতিক দল যেগুলি ইসলামপন্থী নিজেদের দাবি করে, যারা নিজেদের ইসলামপন্থী দাবি করে, এর মধ্যে দুইটা বড় রকমের পার্থক্য আছে। একটা রাজনৈতিক দল ইসলামপন্থী দাবি করে, কিন্তু এরা হচ্ছে যুদ্ধাপরাধী। আপনি কি জামাত ইসলামের কথা? জামাত ইসলাম, এরা যুদ্ধাপরাধী, এরা এন্টি পিপল অলওয়েজ। বাংলাদেশের এত জন্মের সময় থেকে না আজকে পর্যন্ত, এখনো পর্যন্ত, আজকেও বাংলাদেশের বিরুদ্ধে বিভিন্ন রকমের যে কর্মকাণ্ড তারা করছে, বা যে সমস্ত কর্মকাণ্ডের পেছনে তাদের উস্কানি আছে, তার সবগুলি হচ্ছে বাংলাদেশের জনগণের যা কিছু অর্জন করার সময় হয়, সেই সময়গুলিতে আসলে বাধা দেয়ার। রাজনৈতিক দলগুলির মধ্যে, ইসলামিক দলগুলির মধ্যে আমি মনে করি যে সবাই আসলে যুদ্ধাপরাধী হওয়ার এই জায়গাটায় এই ট্যাগটা নিতে চায়, এটা আমি বিশ্বাস করি না। কিংবা যুদ্ধাপরাধের মনস্তত্ত্ব ধারণ করে। জামাতে ইসলামের প্রবলেম কি দেখেন, জামাতে ইসলামী 71 সালে যুদ্ধাপরাধ করছে, এটা একটা ব্যাপার। তো 72-ই বুঝতে পারতো যে যুদ্ধাপরাধ হয়েছে, ভুল হয়েছে। 73-ই বুঝতে, ও হচ্ছে ওই মনস্তত্ত্বটা ধারণ করে। মানে এই বেসিক্যালি একটা ফ্যাসিস্ট পলিটিক্যাল পার্টি, এই অর্থে যে তার নিজের রাজনৈতিক দলীয় স্বার্থের জন্য সে অন্য যা কিছু সে করতে পারে, এবং সেটা আপ টু গণহত্যা। আচ্ছা, মানে গণহত্যাকারী দলের সমস্যা কি? গণহত্যাকারী দলের সমস্যা হচ্ছে সে দল, তার মনস্তত্ত্বটা হচ্ছে যে তার দলকে এস্টাবলিশ করার জন্যে সে গণহত্যা পর্যন্ত অ্যাপ্রুভ করতে রাজি আছে। এবং যেই দল গণহত্যা অ্যাপ্রুভ করতে রাজি আছে, এটা বোঝা যায় যে আজকে পর্যন্ত সে 71 নিয়ে তার কোনো ধরনের আসলে রিকনসিলিয়েশনের ক্ষমতা চাচ্ছে না, যদি কিন্তু দিয়ে যাচ্ছে না, এগুলি যদি কিন্তু অর্থ হচ্ছে তো ওই খেলাটা খেলা। আপনার কনফেশন কি হয়, আপনি রিয়েলাইজ করেন যে যা করছে একটা রাজনৈতিক দল হিসেবে এটা আমরা করতে পারি না, এটা অপরাধ। আমাদের পূর্বসূরীরা যেটা করছিল ভুল বুঝে করে রাজনৈতিক, কিন্তু এটা আসলে আমরা ধারণ করি না। জামাতের ন্যারেটিভ তো এখন এমন এইটাই যে আমার পূর্বপুরুষরা করেছে, আমরা তো ভাই 71-এ জন্মই নেই না। কিন্তু সেটা তো সত্য, কিন্তু ওই মনস্তত্ত্ব সে ধারণ করে। যখন সে 71-এর এই ভূমিকাকে সে গ্লোরিফাই করে, যখন সে মনে করে সে রাজনৈতিকভাবে সঠিক সিদ্ধান্ত নিছিল, 71 ছিল ভারতের একটা চক্রান্ত, যেমন এখন যারা মনে করে জুলাই হচ্ছে আসলে অমুকের একটা চক্রান্ত, এটা আমেরিকার চক্রান্ত, এরকম মনে করে না। কোটি কোটি মানুষ রাস্তায় নামার পরেও তারা মনে করে এটা চক্রান্ত। তো এইরকম যারা মনে করে, তাদের সাথে সমস্ত মুসলিম দলগুলি, ইসলামিস্ট দলগুলির ঐক্য হবে, এক মঞ্চে শেষ পর্যন্ত থাকতে পারবে, এটা আমি বিশ্বাস করি না। এখনই তারা কি বলছে দেখেন, এটা আমি যেটা বলছিলাম, তারা এখন কিন্তু আর ঐক্যবদ্ধ এক বাক্সের কথা বলছে না, তারা এখন বলছে তারা সমঝোতা করবেন। তার মানে আপনি পরিষ্কার বোঝেন যে ঐক্যবদ্ধ হওয়া হচ্ছে না, এক বাক্স হচ্ছে না 8টা দল মিলে। সমঝোতা যখন হবে তখন আপনি দেখবেন যে সব রাজনৈতিক দলের সাথে সমঝোতা হচ্ছে না। ইসলামপন্থী সমস্ত দল তার এই অপকর্মকে, তার এই অপরাধকে এন্ডোর্স করবে, এটা আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস, এটা কেবল বিশ্বাসের কারণে না, এর অনেকগুলো লজিক্যাল গ্রাউন্ড আছে, এটা হয়তো এতক্ষণ মানে বিস্তারিত আলাপ করার দরকার নেই। বাংলাদেশে একটা অভিযোগ আছে যে 5 আগস্টের পরে ফার রাইটের একটা বড় রকম উত্থান হয়েছে, এবং এই উত্থানকে অনেক আশঙ্কাজনক হিসেবে দেখছে, আপনিও দেখেন নাকি?
ফার রাইটের উত্থান হচ্ছে আশঙ্কাজনক, কারণ এখানে ফার রাইটদের বাউলদের উপর হামলা হলো কয়েকদিন আগে। হ্যাঁ এখনও ধরেন ফার রাইটদের উত্থান নিয়ে আমরা অনেক আগে থেকে কশাস। কারণ হচ্ছে পাক ভারত হাসিনার সময় তারা উঠতে পারলো না কেন? উঠছে তো তারা, সেইটারই তো আসলে এখন যেটা দেখা যাচ্ছে হাসিনার সরকারের যে ধরেন মানে তার যেটাকে দমন করার সেটা দমন করা কিংবা না দমন করা, উস্কানি দেওয়া, এই জায়গাটার তার প্রশাসনের উপর তার যে নিয়ন্ত্রণ ছিল, এই সরকার এটা ওই রকম জায়গাটা নেই, শুধুমাত্র এইখানে, আর কিচ্ছু না। এই শক্তি তো তখনও ছিল। এইটা আশঙ্কাজনক এই জন্য, বিপজ্জনক এই জন্যে যে পাক ভারত উপমহাদেশের সবচেয়ে বড় রাষ্ট্রটা এখন পরিচালনা করে যারা, তারা হচ্ছে এরকম ধর্মীয় উগ্রবাদী। বিজেপির রাজনীতির সাপোর্টটা আসে হচ্ছে পার্শ্ববর্তী রাষ্ট্রগুলিতে বিপরীত ধর্মের লোক যখন যখন উগ্র হয়, মুসলিমরা যখন উগ্র হয়, তখন ভারতীয় হিন্দুত্ববাদী যারা, তাদের উগ্র হিন্দুত্ববাদের আসলে গ্রাউন্ড তৈরি হয়। ভারত এটা তার নিজের স্বার্থে এখানে এটা চায় ফার রাইটের উত্থান। ফার রাইটের উত্থান, কারণ বাংলাদেশে ফার রাইটের উত্থান ভারতে আসলে বিজেপিকে আরও অনেক বড় লম্বা লাইফ দেবে। পশ্চিমবঙ্গ দখল করতে তাকে এটা সহায়তা করবে, আসাম দখল করতে বা অন্যান্য জায়গায় দখল করতে তাকে আসলে সহায়তা করে। সো এইটা কেবলমাত্র এইখানে ভেতরে ফার রাইটদের খুব উপাদান আছে এটা আমার বিশ্বাস করি না। এখানকার মানুষ খুব ফার রাইটিস্ট বা এখানকার সাধারণ মানুষ উগ্র না। এমনকি যে দলগুলি করে, দলের মধ্যেও ধরেন খুব ছোট অংশ একটা উগ্রবাদী রাজনীতি করে, কিন্তু এটার পৃষ্ঠপোষকতা আছে এইখানে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে, ভারত থেকে, ভারতের বিভিন্ন এজেন্সি থেকে, এবং এইখানে এক ধরনের বুদ্ধিজীবিতা আছে সাংস্কৃতিক পরিমণ্ডল থেকেও। এরকম জিনিসগুলিকে আমরা যেটা বলি যে ধরেন একটা গণতান্ত্রিক সংস্কৃতিতে আপনার যেটা ভিন্নমত, যেটা বিরোধিতা, এইটাকে এখানে তারা ধরেন ফার রাইটরা যেটা করছে কিংবা ভারতের বিজেপি মিলায় যেটা করতে পারছে, এখানে এই ভিন্নমতকে আপনি দমন না নির্মূল করার জায়গায় নিয়ে যেতে পারছে। আপনার সাথে আমার ভিন্নমত আছে, তার মানে আমি এই জায়গায় পড়ছি যে আপনাকে শেষ করার আগ পর্যন্ত আমার মতটা এস্টাবলিশড হবে না, এবং আমি আপনাকে নির্মূল করার জন্যে মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছি। এইটা হচ্ছে ফেসিজমকে তৈরি করে, কালচারাল ফেসিজম এইখানে আসলে এইভাবে জোরালো হয়। সেই জায়গা থেকে ধরেন ফার রাইট যে উত্থান, এটা আশঙ্কাজনক। আমরা এটা নিয়ে উদ্বিগ্ন, অবশ্যই উদ্বিগ্ন। আওয়ামী লীগ নিয়ে আপনি কিছুদিন আগে দেখলাম মন্তব্য করেছিলেন যে আওয়ামী লীগ কেমনভাবে নিষিদ্ধ করতে হবে যেন আর ফিরে আসতে না পারে, নতুন করে যেন কেউ আওয়ামী লীগের মতো জুলুমবাজ অর্থ পাচারকারী হয়ে উঠতে না পারে, আর সেজন্য গণহত্যা ও অর্থ পাচারের বিচার জরুরি। শুধু কি গণহত্যা আর অর্থ পাচারের বিচার হলে আওয়ামী লীগ আর ফিরে আসবে না, এক, এবং দ্বিতীয়ত হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবার যে প্রক্রিয়া, মানে নির্বাহী আদেশে সামনে যদি কোনো সরকার আসে, যেটাকে বলছে আমি পলিটিক্যাল গভর্নমেন্ট, তারাও কি নির্বাহী আদেশ রাখবে বলে মনে হয় আপনার কাছে? নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার একদমই আমি বিপক্ষে। রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা যায় না তো, রাজনৈতিক দল আসলে নিষিদ্ধ হচ্ছে আমার এখানে ধরেন একটু হয়তো প্রবলেম হচ্ছে এরকম, মানে ছোট করে বলতে গেলে আওয়ামী লীগের নিষিদ্ধ চাই মানে আপনি যেটা বলছেন আমি ওইটা নিষিদ্ধ চাই। আওয়ামী লীগ যখন লুটপাট, আওয়ামী লীগ যখন আসলে দমন, আওয়ামী লীগ যখন ফেসিস্ট, আওয়ামী লীগ যখন মাফিয়া, মানে আওয়ামী পলিটিক্যাল পাওয়ারটা যখন এই কাজে যে পাওয়ারটা তৈরি হয়, মানুষকে আসলে জড়গুলোতে একটা পাওয়ার তৈরি হয়, এই পাওয়ারটা যখন আসলে লুটপাটের জন্য কিংবা আসলে গণহত্যার জন্য ব্যবহার হয়, এইরকম যে আওয়ামী লীগটা হয়, এই আওয়ামী লীগটার আমি নিষিদ্ধ দাবি করি, বা এই আওয়ামী লীগটা যাতে আসলে বাংলাদেশে আর ফেরত না আসে। দল নাম হিসাবে আওয়ামী লীগ না করে এখানে বহু আওয়ামী লীগ হইতে পারে না? অবশ্যই পারে। এখন যারা ধরে না জামাতে ইসলামী কি আওয়ামী লীগ না? তার চেয়ে তো অনেক খারাপ আওয়ামী লীগ তো। আচ্ছা, মানে আপনি ওই তাদের কালচারটাকে বলছেন? কালচারটা অবশ্যই। জামাত তো আওয়ামী লীগের চাইতে অনেক খারাপ আওয়ামী লীগ, আওয়ামী লীগের চাইতে বা কম খারাপ আওয়ামী লীগ আছে। আমি এটা বলি যে এই জিনিসগুলি আসলে হইতে পারে, হওয়া উচিত না। এইগুলি নিষিদ্ধ করার 2-3টা পথ আছে। আপনি রাষ্ট্রের ক্ষমতা কাঠামোটাকে এরকম করতে পারেন যাতে আসলে যে পাওয়ারে আসে সেইটাকে এইরকম অ্যাবসলিউটলি নিজের ইচ্ছায় অন্যের বিরুদ্ধে ব্যবহার করতে, যে সংস্কারের কথা আপনার, যে সংস্কারের কথা আমরা বলি, রাজনৈতিক দলগুলিকে আপনি সংস্কার করতে পারেন যাতে দলগুলির মধ্যে একক ক্ষমতাটা এমন না হয় যে এটা একটা পরিবারতন্ত্র কিংবা হস্তান্তরযোগ্য কিংবা উত্তরাধিকারী সূত্রে আমি মারা যাওয়ার পরে আমার ছেলে নেতা হবে, এই রকমের প্র্যাকটিস যাতে আসলে দলে না গড়ে উঠতে পারে। ডেমোক্রেটিক সকল মানুষের একটা প্রতিষ্ঠান হিসাবে একটা রাজনৈতিক দল হবে।
এটার যখন মালিকানা থাকে এবং মালিকানা যখন আসলে উত্তরাধিকার সূত্রে প্রবাহিত হইতে থাকে তখন তো এটা দল থাকে না, এটা একটা প্রপার্টি হয়। তাহলে আপনি আর যদি আসলে আওয়ামী লীগ বা আওয়ামী তন্ত্রকে যদি আপনার নিষিদ্ধ করতে হয়, আপনার তো এই দলের মধ্যে এই দলের যে পরিবারতন্ত্র, এই যে মালিকানা তন্ত্র, এটাকে তো আপনার নিষিদ্ধ করতে হবে। সো আমরা যখন বলি এই জিনিসগুলিকে একদম আক্ষরিকভাবে নিলে বাউলদের পিটানোর জন্য যেরকম ব্যবহার করা যায় এরকম ব্যবহার করা যাবে, আক্ষরিকভাবে বলি না। বাউলদের ব্যাপারে কি সরকার ব্যর্থ নাকি? ব্যর্থ কোথায়? ও তো কোনো উদ্যোগই নেই না বাউলদেরকে পিটানোর পথে। তো বললো গ্রেফতার করার নির্দেশ দিয়েছে। এগুলি তো হচ্ছে আসলে একদমই ধরেন আমি এটাকে বলবো যে এটা খুবই খুবই আসলে সরকারের দিক থেকে অন্যায় হচ্ছে, অপরাধ হচ্ছে। তার মানে মপ তো এখন আছে। সরকারের দায়িত্ব হচ্ছে প্রত্যেকটা মানুষকে আসলে রক্ষা করা, নিরাপত্তা দেওয়া, মানে অ্যাবসলিউটলি এটাই তো তার বেসিক। এই সরকার থাকবে কেন? আমি একটা রাষ্ট্রকে আসলে সরকার গঠন করার, তাকে টাকা দেব, তাকে বেতন দেব, গাড়ি দেব, বাড়ি দেবো, এটা আমি দিব কী জন্য বলেন? আমি তো আমার উপার্জনের কষ্টের টাকা থেকে যে তাকে আমি এটা দেই। প্রথম চাওয়া হচ্ছে আমার নিরাপত্তা। এবং নিরাপত্তা আপনি কাকে দেবেন? যে সবচাইতে কম মানুষ, সবচাইতে দুর্বল, সবচাইতে গরিব, সামাজিকভাবে, পারিবারিকভাবে, ধর্মীয়ভাবে সে সবচাইতে যে অসহায়, সেই মানুষকে তো আপনি নিরাপত্তা দেবেন সবার আগে। আপনি 93 বলেন যদি ধরেন, ওরা যেটা বলে যে আসলে এখানে বাউলরা হচ্ছে এখানকার ধরেন একটা ধর্মীয় সেন্টিমেন্টে আঘাত করছে, ধরে কাদের সেন্টিমেন্টে আঘাত করছে? সবচাইতে যারা আসলে যারা ইচ্ছে করলে 93% হলে তো যে কোনো কিছু তারা করতে পারে, সেরকম। তো সেই মানুষের হাত থেকে যে আসলে আশঙ্কাজনক অবস্থায় পড়ে গেছে, যার বিরুদ্ধে স্লোগান হচ্ছে যে একটা জবাই, কি যেন, বাউল ধরো, দূরে দূরে জবাই করো, সেই লোকটাকে আপনি জিজ্ঞেস করতেছেন না, সে ভিডিওতে আছে, ভেরি মাচ প্রেজেন্ট ইন দ্য সোসাইটি, সে সবভাবে আছে। আপনি তাকে ডাইকে জিজ্ঞেস করেন নাই যে বাবারে তুমি এই স্লোগানটা দিতে পারো কিনা, তুমি এজ মুসলিম, তুমি একজন মানুষ হিসেবে তোমার এই স্লোগানটা দেওয়ার অধিকার আছে কিনা? আপনি এটি প্রশ্ন করেন নাই, কোনো ব্যবস্থা নেন নাই, তাদেরকে ভালনারেবল একটা সিচুয়েশনে ফেলে দিয়ে তারপরে বলতেছেন যে আপনি কি গ্রেফতারের জন্য নির্দেশ দেওয়া হচ্ছে। হইতে পারেন আপনি গতকালকে কি ধরনের চর্চাগুলি হচ্ছে, অভ্যুত্থানের দুইটা শক্তি, অভ্যুত্থানের শক্তি। এই ছেলেকে আমি 5 তারিখে ধরেন আমি গণভবনে দেখছি, 5 তারিখে। সেই ছেলে গতকালকে আরেকটা অংশ যারা অভ্যুত্থানের ধরেন বাম অংশ হয়তো, তো তারা একজনের একটা অধিকারের পক্ষে একটা প্রোগ্রাম করতেছে, সেইখানে ধরেন একটা অংশ গিয়ে একেবারে আপনি যে বলছি আওয়ামী লীগ, তো আপনার আওয়ামী লীগ নামে হওয়া লাগবে না, তো আওয়ামী আচরণ করলো। ছাত্রলীগ যে কাজটা করতে, এই কাজটাই তো করলো। আপনি এখানে কথা বলতে পারবেন না, আপনি দাবি করতে পারবেন না, আপনাকে মিছিল করতে দেওয়া হবে না, ব্যাকডোর ভেঙে দেওয়া হচ্ছে। আওয়ামী লীগ তো আমাদের প্রত্যেকের ভেতরে আসলে মানে তন্ত্রের কথাটা একদম বসবাস করতেছে। তো শেখ হাসিনার তো এখন বিচার হলো, রায় হলো, ফাঁসি হলো, বাংলাদেশ সরকার অনেক দিন ধরে তাকে ফেরত আনতে যাচ্ছে। কি মনে হয়, ফেরত কি আনা সম্ভব? মানে কোনো রকমের কোনো সম্ভাবনা কি দেখেন? ভারতীয় সরকার যদি নিজে কখনো ধরেন এরকম মিরাকল যদি ঘটে, কোন ধরনের সরকার বসলে ফেরত আসতে পারে বলেন তো? ভারতে কোনো সরকার আসলে ধরেন একদম আমাদের মতো সরকার দিতে হবে, যারা অ্যাবসলিউটলি ডেমোক্রেটিক। আচ্ছা, যে প্রতিবেশীর সাথে আসলে সবচাইতে সম্পর্ক, মানে প্রতিবেশী সরকারের সাথে না, প্রতিবেশী জনগণের সাথে যারা সম্পর্ক করতে, এরকম একটা গণতান্ত্রিক সরকার যদি আপনি ভারতে বসাইতে পারে বা ভারতের জনগণ, তখন আপনি আশা করতে পারেন। আমি একটু বোঝার চেষ্টা করছিলাম, মানে শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারতের লাভ কি হচ্ছে? আমার এখন পর্যন্ত উদ্বেগের জায়গা কোনটা? উদ্বেগের জায়গা তো এখনো পর্যন্ত আওয়ামী লীগ যে ধরেন হাসিনা যে ভারতের দিল্লিতে বসে আছে এবং তার যে দলের লোকজন বলে যে সে এখনো পর্যন্ত প্রাইম মিনিস্টার, এবং এখানকার প্রশাসনের মধ্যে যে তার আসলে লোকজন বসে আছে, তো ওকে যখন এখানে বসায় রেখে সে আসলে বাংলাদেশের সাথে তার যে সম্পর্ক তো সে স্বাভাবিক করে নেয়, তাহলে এই যে টেনশনটা সে ক্রিয়েট করে রাখছে, তাতে আমার সরকার, আমার দেশ, আমার জনগণ তো আসলে একটা উদ্বেগের মধ্যে থাকে। এবং এই উদ্বেগের যন্ত্রণা না শুধুমাত্র, এই উদ্বেগের ভেতর দিয়ে সে কী করছে, আমরা কি তার একটা চুক্তি রিভিউ করতে পারছি? আমার তো তার চুক্তি রিভিউ করার কথা। আমি তো শুনছিলাম হচ্ছে, তবে শেষ পর্যন্ত জানি না কি। আমরা তো তার মানে ভারতের এখানে স্বার্থের যে জায়গা, সেই স্বার্থের জায়গায় আমি যেখান থেকে অরিজিনাল মানে মৌলিকভাবে আমি যেখানে তার স্বার্থের জায়গায় আঘাত করতে পারি, সেই পর্যন্ত তো আমাকে পৌঁছতে দিচ্ছে না। তার আগে সে খেলাটাকে তো অন্য জায়গায় আমাকে ঠিক রাখছে। শেষ একটা ব্যাপার জানতে চাচ্ছিলাম হাসরাত কাইয়ুম, এই চিটাগং পোর্ট বিদেশিদের দিতে সরকারের যে তাড়াহুড়া দেখলাম বা দিতে হবেই,
মানে দেওয়াটাকে আপনি কিভাবে দেখেন? এবং অনেকে বলছে যে রাজনৈতিক সরকার ছাড়া তো এই কর্মকাণ্ড অন্তর্বর্তী সরকার করতে পারে না, আসলে কি পারে না নাকি? অন্তর্বর্তী সরকারের তো আসলে আমরা মনে করি না যে এটা পারাও, মানে পারে না, মানে দুইটা হচ্ছে, একটা হচ্ছে বৈধতার প্রশ্ন। বৈধতার জায়গাটা ধরেন ক্লিয়ার না, বৈধতা পারে, হতে পারে, হতে পারে, বা দরকার আছে নাকি? কিন্তু যদি ধরি যে তার প্রায়োরিটি কি হবে, এই সরকারের তো কতগুলো প্রায়োরিটি আছে, কেন তাকে অন্তর্বর্তী সরকার কতদিনের জন্য বসানো হয়েছে বা একটা আন্দাজ আছে, বা তারা একটা ডেডলাইন ঠিক করছে, এর মধ্যে এর চাইতে প্রায়োরিটি আছে এরকম কাজগুলি তারা করে নাই। বাউলদেরকে তো দমন, বাউলের জায়গাটাকে ধরেন বাউলের বা ইন্টারনাল সিকিউরিটির জায়গাটাকে সে যেইভাবে দেখা দরকার ছিল সেটা তো সে দেখে নাই। কিন্তু বন্ধন নিয়ে যত বিরোধিতা হয়েছে তারপরে এটাকে সে ইগনোর করছে কীভাবে? স্বাভাবিক না তো, বন্দরের বিরুদ্ধে তো অনেক মানুষ কথা বলছে, তো এই বিরোধিতাকে সে হজম করছে কেন? এই প্রশ্নটা যখন উঠবে, এইটা হয়তো ধরেন বন্দর হয়তো আমিও লিজ দেবো, আমি যদি গভর্নমেন্টে যাই আমি হয়তো একটা বেটার ম্যানেজমেন্টের জন্য আমি বসে এটা দিব, কারণ আমাকে তখন পিপল এরকম বাংলাদেশের বেটারমেন্ট, বেটার ইকোনমি, বেটার ম্যানেজমেন্ট সমস্ত কিছু করার জন্য আমাকে তখন ম্যান্ডেট দিচ্ছে, আমি সেটা করব। কিন্তু আপনি এরকম আপনার এর চাইতে প্রায়োরিটির জায়গা আছে, আপনি সেখানে হস্তক্ষেপ করতেছেন না। যেখানে আপনার আসলে প্রায়োরিটি না সেইখানে আপনি ওভার প্রায়োরিটাইজ করতেছেন, এই প্রশ্নের মধ্যে তো আপনি পড়বেন। সমস্ত জিনিসটা ভালো হওয়ার পরেও, ধরেন এটাই হচ্ছে সবচেয়ে ভালো সিদ্ধান্ত, এটা হওয়ার পরেও এই সরকারকে এই প্রশ্নের দায় নিতে হবে। অ্যাডভোকেট হাসরাত কাইয়ুম, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমাদেরকে অনেকক্ষণ সময় দিলেন, ভালো লাগলো আপনার সাথে কথা বলে, অনুমতি দিল অনুষ্ঠানটা এখানে শেষ করতে। আপনাদেরকেও ধন্যবাদ, এবং এটা শেষ করতে পারলে ভালো। দর্শক, এর সাথে শেষ করছি আজকের মুক্তমঞ্চ। যারা তখন আমাদের সাথে ছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। শুভরাত্রি।